তেহরান স্পষ্ট করে দিয়েছে তাদের সমুদ্র সীমায় শৃঙ্খলা ভাঙার চেষ্টা করলে কেবল জাহাজ নয়, তছনছ করে দেয়া হবে পুরো অঞ্চলের ইন্টারনেট ও ক্লাউড সাম্রাজ্য। 22 এপ্রিল আইআরজিসি সংবাদ মাধ্যম তাসনিম নিউজে পারস্য উপসাগরের তলদেশে থাকা সাবমেরিন কেবল ও ক্লাউড অবকাঠামোর একটি কৌশলগত মানচিত্র প্রকাশ করেছে। এটি কোনো সাধারণ তথ্যচিত্র নয়, বরং সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও সৌদি আরবের জন্য একটি চরম হুঁশিয়ারি। ইরান বুঝিয়ে দিয়েছে যে তাদের উপকূলে ল্যান্ডিং স্টেশন আর ডেটা সেন্টারগুলো এখন তেহরানের নিশানায়। বিশেষজ্ঞরা বলছেন, ড্রোন হামলার মাধ্যমে আরব আমিরাত ও বাহরাইনে অ্যামাজন ওয়েব সার্ভিসের স্থাপনায় আঘাত এনে ইরান এরই মধ্যে প্রমাণ করেছে বাণিজ্যিক ক্লাউড অবকাঠামো এখন আর নিরাপদ নয়। এদিকে রণক্ষেত্রে পরিণত হয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে অন্তত 3টি কন্টেইনার জাহাজে রকেট চালিত গ্রেনেড ও গুলিবর্ষণ করেছে আইআরজিসির গানবোট। ওমান উপকূলে লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজের ব্রিজ বা নিয়ন্ত্রণ কক্ষ রকেট হামলায় তছনছ হয়ে গেছে। ক্যাপ্টেনের দাবি, কোনো সতর্কবার্তা ছাড়াই আইআরজিসি গুলি শুরু করে। এছাড়া ইরান উপকূলের কাছে দ্বিতীয় একটি জাহাজ গুলিবর্ষণের শিকার হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে। নিয়ম ভাঙার অভিযোগে 2টি বিশাল জাহাজকে জব্দ করে নিজেদের উপকূলে টেনে নিয়ে গেছে বিপ্লবী গার্ড বাহিনী। মার্কিন নৌ অবরোধের প্রতিবাদে ইরান এখন পাল্টা আক্রমণের পথে। আইআরজিসি সাফ জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীতে নিরাপত্তা বিঘ্নিত করা তাদের জন্য রেড লাইন। রেডিওর সতর্কবার্তা উপেক্ষা করলেই নেমে আসছে গর্জনশীল গানবোটের হামলা। সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো বলছে, বন্দর, জ্বালানি আর জাহাজের পাশাপাশি এখন সাবমেরিন কেবলও যুদ্ধের তালিকায় যুক্ত হওয়ায় পুরো অঞ্চলটি এক ভয়াবহ অর্থনৈতিক ধসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। তেহরানের বার্তা পরিষ্কার, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দর অবরোধ করে তবে বিশ্বকে কেবল জ্বালানি নয়, ডিজিটাল অন্ধকারও মেনে নিতে হবে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যখন ইরান রাশিয়ার সেনাবাহিনীকে ড্রোন প্রযুক্তি সরবরাহ করে, তখন সারা বিশ্ব অবাক হয়ে যায়। প্রশ্ন ওঠে, 4 দশক ধরে নিষেধাজ্ঞার মুখে থাকা একটি দেশ কিভাবে আন্তর্জাতিক সংঘাতে খেলার নিয়ম বদলে দিতে সক্ষম হলো? ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে এই সাফল্যের মূল চালিকা শক্তিগুলো আসলে কি? 1979 সালে ইরানের ওপরে নিষেধাজ্ঞা আরোপের পর ইরান তাদের নিজেদের ভেতরের সম্ভাবনা নিয়ে ভাবতে থাকে এবং সংকট থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে। তখনকার ইরানের নেতৃত্ব তাদের নিজেদের প্রকৌশলীদের ওপরে আস্থা রাখে এবং তাদেরকেই উদ্বুদ্ধ করে। নিষেধাজ্ঞার কারণে ইরান বিদেশে একটি সরবরাহ নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করে, যাতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ সংগ্রহ করা যায়। কিছু ক্ষেত্রে তারা বেসামরিক প্রযুক্তিরও সহায়তা নেয়। কিন্তু অবাক করা বিষয় হল, সীমিত সম্পদের মধ্যেও ইরানিরা সুস্পষ্ট কৌশল নির্ধারণ করেছিল এবং তার ভিত্তিতে ধৈর্য, অধ্যাবসায় ও ধারাবাহিকতার সাথে কাজ করে গেছে, যা তাদের সাফল্যের ভিত্তি হিসেবে পরবর্তীতে ধরা দেয়। 1970-এর দশক থেকে একটি ধারণা প্রচলিত ছিল যে সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর অস্ত্রই সবচেয়ে মূল্যবান ও কার্যকর, কারণ একটি গাইডেড মিসাইল 1000 কিলোমিটার দূর থেকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, তা শত শত অর্গানাইজড অস্ত্রের চেয়েও অনেক বেশি কার্যকর বলে বিবেচিত হতো। ইরানিরা এই সামরিক সমীকরণে একটি নতুন ধারণা যুক্ত করে। তাদের ধারণাটা ছিল, যদি একটি দেশ প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বীদের সাথে পাল্লা দিতে না পারে, তবে তাকে সংখ্যা ও অর্থনৈতিক ব্যয়ের দিক থেকে প্রতিযোগিতামূলক হতে হবে। এটি সেই মৌলিক ধারণা যার উপর ইরানি ড্রোন কর্মসূচির ভিত্তি স্থাপিত হয়েছে। তাদের আইডিয়াটা এমন ছিল, যদি একটি ড্রোন তৈরি করতে প্রায় $20,000 খরচ হয়, তবে নির্ভুলতার দিক থেকে এটি $20 লাখ ক্রুজ মিসাইলের সমান কার্যকর হতে পারে না। কিন্তু যদি একসাথে 100টি ড্রোন পাঠানো হয়, তাহলে প্রতিপক্ষকে সেগুলো ধ্বংস করতে অন্তত 100টি ক্রুজ মিসাইল ব্যবহার করতে হবে, এবং এই খরচটা বহুগুণ বেশি। ড্রোন মূলত সর্বোচ্চ নির্ভুলতা বা ব্যাপক ধ্বংসযজ্ঞের জন্য নয়, বরং শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিতে এবং আর্থিক চাপ বাড়াতেই তৈরি করা হয়। ইরান দীর্ঘক্ষণ ধরে ড্রোন হামলা চালাতে পারে, কারণ এগুলোর খরচ শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় 10 থেকে 20 গুণ কম। তারা একটি সাধারণ হিসাব করে, যেখানে দেখা যায় 100টি ড্রোন উৎক্ষেপণ করতে একটি আক্রমণকারী রাষ্ট্রের প্রায় $20 লাখ খরচ হয়।
এর বিপরীতে প্রতিপক্ষ রাষ্ট্রকে সেই ড্রোনগুলো ভূপাতিত করতে $20 কোটি মূল্যের আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হবে। চলমান যুদ্ধে মিসাইলের পাশাপাশি ইরানের নিজেদের তৈরি শাহেদ 136 ড্রোন ব্যাপক কার্যকর ভূমিকা পালন করেছে। সাধারণ ড্রোনের তুলনায় শাহেদ 136 দৈর্ঘ্যে কিছুটা লম্বা। এর দৈর্ঘ্য প্রায় 3.5 মিটার এবং চওড়ায় এটি 2.5 মিটারের মতো। এই ড্রোনের অগ্রভাগে 50 কেজির মতো বিস্ফোরক থাকে। ব্যালিস্টিক মিসাইলের তুলনায় বিস্ফোরকের মাত্রা বেশ কম হলেও এটি যথেষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতি সাধন করতে পারে। এর ভেতরে থাকা অ্যান্টেনার মাধ্যমে এটি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করে এবং প্রপেলার চালিত ইঞ্জিন হওয়ায় এটি তীব্র শব্দ করে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায়। ইরান এতদিন রাশিয়ার পাশাপাশি লেবাননে হেজবুল্লাহ, ইয়েমেনের হুতিদের মতো তাদের মিত্রদের কাছে এই শাহেদ ড্রোন সরবরাহ করেছে। একটি শাহেদ ড্রোন তৈরি করতে ইরানের আনুমানিক $20,000 থেকে $50,000 লাগে বলে ধারণা করা হয়। যুদ্ধের শুরুর দিকে এসব ড্রোন ভূপাতিত করতে কুয়েত, বাহরাইন, কাতারের মার্কিন বিমান ঘাঁটিগুলোতে ব্যবহার করা হয়েছিল প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, যার এক একটি মিসাইলের দাম প্রায় $40 লক্ষ। অর্থাৎ ইরানের একটি শাহেদ ড্রোন প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের যে পরিমাণ অর্থ খরচ হয় তা একটি শাহেদ ড্রোন তৈরির খরচের অন্তত 80 থেকে 100 গুণ। যুদ্ধের শুরুতে ইরানের কাছে বিপুল পরিমাণ শাহেদ ড্রোনের মজুদ ছিল। গত 1 মাসের বেশি সময়ের যুদ্ধে কি পরিমাণ ড্রোন খরচ হয়েছে সেটি নিশ্চিত নয়, তবে ইরান প্রতি মাসে 10,000-এর বেশি শাহেদ তৈরি করতে পারে বলে ধারণা। আমেরিকা তাদের নিজেদের তৈরি লো কস্ট আনক্রুড কমব্যাট এরিয়াল সিস্টেম বা লুকাস ব্যবহার করছে, যেটি শাহেদ ড্রোনের মডেল অনুসরণ করেই তৈরি করা হয়েছে। এছাড়াও তারা ব্যবহার করছে এআই চালিত মেরপ সিস্টেম, যেটি ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। এই মেরপ সিস্টেমের সার্ভেয়ার ড্রোনগুলো তৈরি করতে প্রায় $15,000 খরচ হয়। এসবের পাশাপাশি RTX কোয়োটে ইন্টারসেপশন সিস্টেম, জাহাজ থেকে পরিচালিত লেজার সিস্টেম, অ্যাপাশি হেলিকপ্টার, মেশিন গান সহ বিভিন্ন ধরনের প্রযুক্তি যুক্তরাষ্ট্র ব্যবহার করছে ইরানের শাহেদ ড্রোন মোকাবেলায়। চায়না কেন নীরব আছে? বর্তমানে ইরানের যে একটি জাহাজে অবরোধ করা হয়েছে আমেরিকা কর্তৃক, সেটাতে চায়না কেন চুপ আছে? দ্য কারেন্ট সাইলেন্স ফ্রম চায়না রিগার্ডিং দ্য আমেরিকান সিজার অফ দ্য ইরানিয়ান শিপস তুস্কা is signal that Iran has shifted from a negotiations mindset to a survival mindset, similar to Japan's in 1941. Professor Jian defines this as a specific behavioral shift that occurs when a nations under maximum pressure concludes that surrender is no longer survival. অর্থাৎ যখন কোনো একটি যুদ্ধে বা কোনো একটি এমন পজিশন তৈরি হয় যেখানে সারেন্ডার করা মানে রক্ষা পাওয়া না বা বর্তমান ধ্বংসযজ্ঞ থেকে বাঁচা না, বরং সেটা সম্পূর্ণ ধ্বংস, তখন তারা এক ধরনের কর্নার স্টোন প্যাটার্ন ফলো করে। তা প্রফেসর জিয়ান সেটাই বলতে চেয়েছেন। আসলে বলতে যে তিনি বলেন এই ক্ষেত্রে ইরান দুইটি পথ নিতে পারে। পথ এ তে বলা হয়েছে জাপান, যেটা 1941 সালে জাপান নিয়েছিল, তারা আমেরিকা পার্ল হারবার আক্রমণ করেছিল, অর্থাৎ অ্যাগ্রেসিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ একটা পথ। আর সেকেন্ডটা হচ্ছে লিবিয়া পথ। And IRGC hardliners wins the arguments, and Iran uses asymmetric options, not a direct naval battles, but closing the Strait of Hormuz and activating proxy networks like the Houthis, the Red Sea, a dual choke point crisis affecting 30 to 40% of global trade, which the speaker, our Professor Jiang, suggests China is uniquely positioned to weather. এরপর বলেন যে the overcasting message is that the silence we are seeing isn't a lack of news. It is the sound of major powers moving into their final positions before a decisive shift. এখানে আমরা জানি যে ওমান উপসাগরে তাসকা নামক একটি ইরানি জাহাজ আমেরিকান নৌবাহিনী কর্তৃক জব্দ হওয়ার ঘটনাটি বর্তমানে বিশ্বের সবথেকে আলোচিত একটি ঘটনা। সাধারণত এই ধরনের ঘটনায় চীন কড়া প্রতিবাদ জানানোর কথা, কারণ সে তো ইরানের সাইডে, কিন্তু এবার তারা সম্পূর্ণ নীরব। এই নীরবতা কোনো সাধারণ সাবধানতা নয়, বরং একটি সুপরিকল্পিত সিদ্ধান্ত। চীন সম্ভবত বুঝতে পেরেছে যে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তার প্রতিবাদের প্রয়োজন নেই, বরং পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নেওয়া জরুরি, এবং সেটাই হচ্ছে দ্য কর্নার স্টেট প্যাটার্ন। এখানে বলা হচ্ছে যে একটি বিশেষ তাত্ত্বিক কাঠামো এখানে তুলে ধরা হয়েছে, যাকে প্রফেসর জিয়ান কর্নার স্টেট প্যাটার্ন বলেছেন। যখন কোনো দেশের উপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ
ম্যাক্সিমাম প্রেসার দেওয়া হয় বা প্রয়োগ করা হয়, তখন সেই দেশটি দুটি পথ বেছে নিতে পারে। যদি তারা মনে করে যে আত্মসমর্পণ করলে তারা টিকে থাকবে, তবে তারা আলোচনায় বসে। কিন্তু যদি তারা মনে করে যে আত্মসমর্পণ মানেই তাদের বিনাশ, তবে তারা তাদের কাছে থাকা সবচেয়ে বিপজ্জনক সামরিক অস্ত্রগুলো ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করে। ইরান বর্তমানে এই দ্বিতীয় পথ বা জাপান 1941 প্যাটার্ন অনুসরণ করছে, এবং চীন এই পরিস্থিতিতে নিজেকে এমনভাবে সাজিয়েছে যে যুদ্ধ হোক বা শান্তি, উভয় ক্ষেত্রে তারা যেন লাভজনক হতে পারে। চীনের কাছে বর্তমানে 120 দিনের কৌশলগত তেলের মজুদ রয়েছে, যা তারা নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়া এবং ইরান থেকে আগেই সংগ্রহ করে ফেলেছে। যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে, এবং এই খারাপ পরিস্থিতির কারণে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো যেমন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এটার জন্য সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ তেল এমন একটা জিনিস যেটির কারণে তেলের দাম বাড়ে না, তেলের সাথে সাথে নিত্য প্রয়োজনীয় সকল কিছুর দাম বাড়ে, সারের দাম বাড়বে, এবং আগামীতে ফসল উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হতে পারে। এবং সবকিছু মিলে আবার বাংলাদেশের মতো একটি দেশ যেখানে সরকার তাদের নিজেদের চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা করে না, তারা কিভাবে আগামী 10 বছর থাকবে সেই চিন্তা ভাবনা তারা মশগুল। তারা সংসদ ভবনে এই বিষয়ে কূট যুক্তিতর্ক উপস্থাপন করে নিজেদের অবস্থানকে অনেকটা শেখ হাসিনার মতো কায়দায় চিরস্থায়ী করতে চায়। কিন্তু 10 বছর পর্যন্ত বাংলাদেশ থাকবে কিনা সে বিষয়ে তাদের কোনো চিন্তা নেই। এরকম একটা অবস্থায় এই ধরনের সরকারগুলো যেসব দেশে থাকে, সেই দেশের জনগণের জন্য দুর্ভোগের পরে দুর্ভোগ ছাড়া আর কিছু পাওয়ার আসলে সম্ভাবনা থাকে। দিগন্তে দেখা গেল 3টি দানবাকৃতির বিমান, C-17 গ্লোবমাস্টার 3, বোয়িং নির্মিত বিশ্বের অন্যতম আধুনিক ও শক্তিশালী সামরিক পরিবহন বিমান। হাই উইং, 4 ইঞ্জিন, স্ট্র্যাটেজিক ও ট্যাকটিক্যাল এয়ারলিফটার। দূরপাল্লার ভারী কার্গো, সৈন্য ও সরঞ্জাম দ্রুত পৌঁছে দিতে সক্ষম এই দানব। 1991 সালের 15 সেপ্টেম্বর প্রথম উড্ডয়ন। 1995 সালের 17 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যুক্ত হয়। 1991 থেকে 2015 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র 280টির বেশি C-17 তৈরি করেছে। একটি C-17 বহন করতে পারে 77,500 কেজি পণ্য, একসঙ্গে 3টি আব্রাহাম ট্যাঙ্ক অথবা 18টি হেলিকপ্টার অথবা 134 জন সৈন্য। এর রেঞ্জ প্রায় 4,445 কিলোমিটার। যুক্তরাষ্ট্র সরকার তাদের সামরিক বাহিনীর জন্য লজিস্টিক সাপোর্টের অত্যন্ত গোপন ও জরুরি সরঞ্জাম এই বিমান দিয়ে পরিবহন করে। এই বিমানগুলো এখন পাকিস্তানে সামরিক কার্গো ভর্তি। যুক্তরাষ্ট্র দাবি করছে নিরাপত্তার জন্য এই সরঞ্জাম আনা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো কি আছে ওই কার্গোতে? কেন পাকিস্তান? কেন এখন? ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে 26 এপ্রিল সম্ভাব্য বৈঠকের কথা ছিল, কিন্তু সেই বৈঠকের আগেই যুক্তরাষ্ট্র পাকিস্তানের সামরিক কার্গো জমা করছে। ইরান ইতিমধ্যেই দ্বিতীয় দফার শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে, কারণ যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার ওমান সাগরে ইরানি জাহাজ তুস্কাতে হামলা চালিয়েছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইরান আলোচনায় ফিরছে না। এখন প্রশ্ন, এই কার্গো কি ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হবে? পাকিস্তান কি যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিচ্ছে? ইরানের সীমান্তবর্তী পাকিস্তান কি নতুন করে সংঘাতের ক্ষেত্র হয়ে উঠছে? C-17 গ্লোবমাস্টার 3 যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবহন বিমান। এটি ডিজাইন করা হয়েছে কঠিন পরিস্থিতিতে যুদ্ধের সরঞ্জাম পৌঁছে দেওয়ার জন্য। বালি, বরফ, এমনকি অপ্রস্তুত মাটিতেও অবতরণ করতে সক্ষম। এর পেলোড ক্ষমতা 77.5 টন। এটি একসঙ্গে 3টি আব্রাহাম ট্যাঙ্ক বহন করতে পারে, অথবা 18টি প্যাট্রিয়ট মিসাইল লঞ্চার, অথবা 134 জন সজ্জিত সৈন্য। এর রেঞ্জ এত বেশি যে এটি যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মধ্যপ্রাচ্যে উড়ে যেতে পারে। যুক্তরাষ্ট্র এই বিমান ব্যবহার করে ইরাক, আফগানিস্তান, সিরিয়ায় যুদ্ধের সরঞ্জাম পৌঁছে দিয়েছে। গোপন মিশনেও ব্যবহার করা হয় এই বিমান। এবার পাকিস্তানে এসেছে 3টি C-17 সীমান্ত ভাগ করে। যুক্তরাষ্ট্র ইরাকে তাদের সামরিক উপস্থিতি হারিয়েছে। ইরাকের অভ্যন্তরে এখন আর মার্কিন জাহাজ বা বিমান অবাধে চলাচল করতে পারে না। সিরিয়াতেও তাদের উপস্থিতি অনেক কমে গেছে। ফলে ইরানের বিরুদ্ধে অভিযান চালাতে হলে তাদের নতুন রুট প্রয়োজন। পাকিস্তান সেই রুট হতে পারে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA ও মোসাদের জন্য ইরানের অভ্যন্তরে কর্মী ও সরঞ্জাম পাঠানোর নিরাপদ রুট প্রয়োজন। ইরাকের পথ বন্ধ হয়ে যাওয়ায় পাকিস্তান এখন সেই রুট হতে পারে। একজন পাকিস্তানি প্রতিরক্ষা বিশ্লেষক বলেছেন, পাকিস্তান সবসময় যুক্তরাষ্ট্রের মিত্র। আফগানিস্তান যুদ্ধে তারা যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। ইরানের বিরুদ্ধে অভিযানে পাকিস্তানকে ব্যবহার করলে সেটা নতুন কিছু হবে না, কিন্তু এটা পাকিস্তানের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ ইরানের ক্ষেপণাস্ত্র পাকিস্তানকেও লক্ষ্য করতে পারে। ইরান ইতোমধ্যেই পাকিস্তানি যুক্তরাষ্ট্রের এই সামরিক কার্গোকে হুমকি হিসেবে দেখছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি। আমরা পাকিস্তান সরকারকে এই ব্যাপারে সতর্ক করেছি।
যুক্তরাষ্ট্র তাদের এই পদক্ষেপের ব্যাখ্যা দিয়েছে। তাদের দাবি, পাকিস্তানে আসন্ন বৈঠকে অংশ নেওয়া মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তার জন্য এই সরঞ্জাম আনা হয়েছে। কিন্তু এই ব্যাখ্যা বিশ্বাসযোগ্য নয়, কারণ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পাকিস্তান সফর বাতিল করেছেন। তিনি আলোচনায় অংশ নেবেন না। তাহলে কর্মকর্তাদের নিরাপত্তার প্রশ্ন আসে কিভাবে? একজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমরা আসলে পাকিস্তানে একটি সামরিক সরবরাহ লাইন তৈরি করছি। ইরাক ও সিরিয়া থেকে সরে আসার পর আমাদের নতুন ঘাঁটি প্রয়োজন। পাকিস্তান সেই ঘাঁটি হতে পারে। যুক্তরাষ্ট্রের এই ব্যাখ্যা ইরানকে আরও ক্ষুব্ধ করেছে। ইরান বলছে, যুক্তরাষ্ট্র কূটনীতির চেহারায় যুদ্ধ চালাচ্ছে। তারা আলোচনার নাম করে সময় ক্ষেপণ করছে। প্রকৃতপক্ষে তারা সামরিক প্রস্তুতি নিচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এক ভাষণে বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সব ফন্দি বুঝতে পারছি। তারা আলোচনার টেবিলে বসে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমরা সজাগ আছি। তাদের সব প্রস্তুতি ব্যর্থ হবে। যুক্তরাষ্ট্র যখন পাকিস্তানে সামরিক কার্গো জমা করছে, ইরানও বসে নেই। আইআরজিসি জানিয়েছে, গত 14 দিনের যুদ্ধবিরতির সময় তারা ব্যাপক সক্ষমতা বৃদ্ধি করেছে। ইরান তাদের মিসাইল লঞ্চিং সক্ষমতা দ্রুত গতিতে বাড়িয়েছে। পূর্বে যেখানে ইরান একসঙ্গে সীমিত সংখ্যক মিসাইল উৎক্ষেপণ করতে পারত, এখন তারা আরও বেশি মিসাইল উৎক্ষেপণ করতে সক্ষম। নতুন লঞ্চিং সিস্টেম তৈরি ও অ্যাসেম্বল করা হয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, যুক্তরাষ্ট্রের হামলার কারণে যেসব মিসাইল লঞ্চার মাটির গভীরে টানেলের নিচে আটকা পড়ে গিয়েছিল, সেগুলো ইরান পুরোপুরি উদ্ধার করেছে। 14 দিনের যুদ্ধবিরতির সময় তারা জরুরি ভিত্তিতে খনন করে তাদের মিসাইল লঞ্চিং সিস্টেমগুলো উদ্ধার করে। এছাড়া ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে। চীন থেকে তারা এক্স ব্যান্ড রাডার সংগ্রহ করেছে। এই রাডার অত্যন্ত নিখুঁতভাবে মাটির কাছাকাছি দিয়ে উড়ে আসা যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের ড্রোন বা ক্রুজ মিসাইল শনাক্ত করতে পারবে। ইরান এই রাডারকে তাদের কিল চেইনের সঙ্গে যুক্ত করছে, যাতে যে কোনো আগত হুমকি সঙ্গে সঙ্গে বিশ্লেষণ করে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যায়। একজন ইরানি সামরিক কর্মকর্তা বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুত। তাদের পাকিস্তানি কার্গো আনা হোক বা অন্য কোথাও প্রস্তুতি নেওয়া হোক, আমরা তাদের আগেই ধ্বংস করতে সক্ষম। বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতার চুক্তি না করে, তাহলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও বড় বড় সেতু উড়িয়ে দেওয়া হবে। ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র একটি ন্যায্য ও যৌক্তিক চুক্তির প্রস্তাব দিয়েছে। ইরান তা গ্রহণ করবে বলে তিনি আশা করেন। অন্যথায় ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উপর আঘাত করা যুক্তরাষ্ট্রের জন্য বাধ্যবাধকতা হয়ে যাবে। ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও তোলেন। তিনি বলেন, হরমুজ প্রণালীতে ইরান গুলি চালিয়েছে। তারা একটি ফরাসি জাহাজ ও যুক্তরাজ্যের একটি মালবাহী জাহাজকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। এটা চুক্তির চরম লঙ্ঘন। ইরান বলছে, যুক্তরাষ্ট্রের জাহাজ প্রথম আমাদের জাহাজে হামলা চালিয়েছে। আমরা শুধু আত্মরক্ষা করেছি। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধের কারণেই হরমুজ প্রণালী কার্যত বন্ধ। ইরানের ঘোষণা আসলে যুক্তরাষ্ট্রকেই সহায়তা করছে। এই বক্তব্য ইরানকে আরও ক্ষুব্ধ করেছে। ইরান বলছে, ট্রাম্প বাস্তবতা উল্টে বলছেন। যুক্তরাষ্ট্রই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। ইরান তার অধিকার রক্ষায় দৃঢ়। পাকিস্তান এই সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একদিকে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা করছে, অন্যদিকে তারা ইরানের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। পাকিস্তান ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাও করছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের এই সামরিক কার্গো পাকিস্তানে আনা পাকিস্তানের অবস্থানকে জটিল করে তুলেছে।